আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব ৬। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। বিকেলবেলায় মায়রা তার শ্বশুরের সাথে বের হয়েছে। তারেক নেওয়াজ মায়রাকে নিয়ে বের হয়েছে। মূলত মেয়েটা গ্রামের মেয়ে, সারাদিন ঘরে বসে আছে। তাই ভাবলেন বাইরে একটু ঘুরিয়ে নিয়ে যাক, তার ছেলের তো খোঁজ নেই। একটা ব্যাপার ভাবলেন, মায়রার কাছে ফোন নেই। তাই প্রথমে মায়রাকে নিয়ে ফোনের দোকানে গেলেন। মোটামুটি ভালো একটা ফোন কিনে দিলেন মায়রাকে। মায়রা চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে কেউ চকলেট দিলেও সে খুশি হয়ে নিবে, কিন্তু ফোন নিতে কেমন যেন সংকোচ বোধ করছিল। সে বাড়িতে তার মায়ের ফোন চালাতো টুকটাক। তারেক নেওয়াজ মায়রার সংকোচ বুঝতে পারলে তিনি সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি মায়রার বাবা। মায়রা খুশি হয়ে তার শ্বশুরের থেকে ফোনটা নিয়ে নেয়। খুশিতে একবার লাফ দিতে চায়, কিন্তু আশেপাশে এত মানুষ দেখে নিজের ইচ্ছেটাকে দমিয়ে নেয়। এরপর তারেক নেওয়াজ মায়রাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টে গিয়ে মায়রা দুই বান্ধবীর সাথে দেখা হয়। তারা আগে গ্রামে থাকতো, ক্লাস 9-এ ওঠার পর শহরে চলে এসেছে। প্রায় 2 বছর পর দেখা হলেও একে অপরকে দেখে চিনতে পারে। তুই মায়রা না? কারো কণ্ঠে। মায়রা পাশ ফিরে তাকালে তার প্রিয় বান্ধবীকে দেখে এক প্রকার তার উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবীদের দেখে নিজের চাঞ্চল্য ভাব চেপে রাখতে পারেনি। রাইসা হেসে মায়রাকে আগলে ধরে। এ তো আগের মতোই আছে, শুধু লাফিয়ে বেড়ায়। পাশ থেকে মাইশা হেসে বলল, তুই এখানে কেন? গ্রাম থেকে কবে আসলি? মায়রা রাইসাকে ছেড়ে বলে, আমার বিয়ে হয়ে গিয়েছে। মাইশা রাইসার একসাথে অবাক হয়ে বলে, কি? মায়রা পাশ ফিরে তার শ্বশুরের দিকে তাকায় একবার। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলে, আম্মু তুমি তোমার বান্ধবীদের সাথে এখানে বসো, আমার কাজ আছে। আমি কাজ ছেড়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব, কেমন? মায়রা হেসে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা বাবা। তারেক নেওয়াজ বেরিয়ে গেলে 3 বান্ধবী রেস্টুরেন্টের এক কোণায় ফাঁকা টেবিলে গিয়ে বসে। রাইসা প্রশ্ন করে, গল্পটা বল, এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল? ইটিস পিটিস করতিস নাকি? মায়রা রেগে বলল, এক থাবড়া খাবি, আমার খেয়ে দিয়ে কাজ নাই। আম্মু বিয়ে দিয়ে দিল, সৎ বাবা আমায় দেখতে পারে না তাই। মায়রার কথা শুনে 2 বান্ধবীর একটু খারাপ লাগলো। তারা জানে মায়রার বাবা মারা যাওয়ার পরে তার মা আরেকটা বিয়ে করে। মায়রার মা যদিও মায়রাকে আগলে রাখতো, তবে পরের সংসারে আগের পক্ষের মেয়েকে চাইলেও সেভাবে দেখতে পারতো না। রাইসা মাইশা মন খারাপ করে বলল, বুঝেছি, আচ্ছা বাদ দে। বিয়ে তো শহরে হয়েছে, ফ্যামিলি ভালোই হয়তো। জামাই কি হ্যান্ডসাম নাকি টাকলু মামা? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, জানি না, শুধু জানি বুড়ো। মাইশা গালে হাত দিয়ে বলল, শেষমেশ বুড়ো? তুই দেখিসনি কেন? মায়রা এত সব বলতে চাইল না, ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল, তোদের খবর বল, পরীক্ষার প্রিপারেশন কেমন? তারা টুকটাক কথা বলতে লাগলো। ইরফান শুদ্ধ ভার্সিটির ক্লাস শেষে একটা রেস্টুরেন্টে আসে। তাদের সাথে আরেকজন কলিগ রিপনও এসেছে। ইরফান গম্ভীর মুখে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। এদিকে শুদ্ধ রিপনদের কথার শেষ নেই। ইরফান যেমন স্বল্পভাষী গম্ভীর স্বভাবের, শুদ্ধ আর রিপন তেমনই ইরফানের উল্টো ক্যারেক্টার। ইরফানেরা মায়রাদের ডান পাশের ঠিক একটা টেবিল পরের টেবিলে গিয়ে বসে। শুদ্ধ আর রিপন মায়রাদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে। অপর পাশে ইরফান। এদিকে মায়রার 2 বান্ধবী ইরফানদের থেকে পিঠ ফিরিয়ে বসেছে, আর মায়রা বসেছে ইরফানের মুখোমুখি হয়ে। মাঝে খুব বেশি ব্যবধান নেই। মায়রা কথা বলতে বলতে হঠাৎই সামনের দিকে চোখ পড়ল। তার চোখ বড় বড় হয়ে যায়। ভীত কণ্ঠে বলল, বান্ধবী এখানে পাগল এসেছে, পাগল, চল পালায়। মাইশা বলে, কোথায়? মায়রা ডান হাতের আঙ্গুল দিয়ে ইরফানের দিকে ইশারা করে দেখালে মাইশা রাইসা দুজনে উল্টা ঘুরে তাকালো। মায়রার ভয়েস মোটামুটি জোরেই ছিল, যার ফলে কথাটা ইরফানদের কানে পৌঁছায়। শুদ্ধ আর রিপন উল্টা ঘুরে তাকায়। ওদিকে ইরফানও মায়রার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। মায়রা ইরফানের দিকে তাক করে রাখা আঙ্গুল এখনও নামায়নি। মাইশা রাইসা ভ্রু কুঁচকে বলল, আরে কোথায় পাগল, ভদ্রই তো লাগে। আরে এমন বড় চুল কতজনে তো স্টাইল করে রাখে, আবাল। কথাটা বলে এদিকে ফিরে মায়রার দিকে তাকালে দেখলো মায়রা এখনও হাওয়ার মতো ইরফানের দিকে আঙ্গুল তাক করে আছে। রাইসা নিজের কপালে একটা বাড়ি মেরে মায়রার হাত নামিয়ে দিয়ে বলে, আরে এভাবে আঙ্গুল তাক করে আছিস কেন? কি বলবে মানুষ, আজব। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। শুধু ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, যাক, কেউ একজন তো চিনতে পারলো আমাদের সাথে এক পাগল ঘোরাঘুরি করে। ইরফান হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে যায়। রিপন শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, এমনিতেই রেগে আছে, শুনলে তোর 12টা বাজাবে। কথাটা বলে নিজেও দাঁড়িয়ে ইরফানের পাশে এসে দাঁড়ায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়রার দিকে চেয়ে আছে, যেন টুপ করে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে আছে, ভয়ে কাঁপছে। পাগলকে পাগল বলে খেপিয়ে দিয়েছে, এখন তার কি হবে?
শুদ্ধ একবার মায়রার দিকে তাকালো, আরেকবার ইরফানের দিকে। মায়রাকে দেখে বাচ্চাই লাগলো। এ বাচ্চাটা না বুঝে বলেছে। শুধু তার ভাইটা না বুঝে এই বাচ্চাকে এখন কি করবে সেটাই তার ভাবনায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যেতে নিলে শুদ্ধ দ্রুত ইরফানের সামনে এসে দাঁড়ালো। বলল, মেয়েটা ছোট, এখানে সিন ক্রিয়েট করিস না, বাদ দে, না বুঝে বলে ফেলেছে। আমি তো বলেছি তুই তামিল মুভির নায়ক। ইরফান রেগে চিৎকার করে বলে, ওর সাহস কিভাবে হয় আমাকে এভাবে বলার? মায়রা চোখ বড় বড় করে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান শুদ্ধকে ধাক্কা মেরে মায়রার দিকে এগিয়ে আসলে মায়রা ভয়ে একদম কোনায় গিয়ে গুটি গুটি মেরে নিচে লুকাতে চায়, কিন্তু লুকানোর মতো কোনো জায়গা না পাওয়ায় একদম কোনায় গুটি গুটি মেরে দৌড়াদৌড় পড়তে লাগলো। মাইশা রাইসা দুজনেই আহাম্মক হয়ে তাকিয়ে আছে। ইরফান মায়রার পাশ বরাবর দাঁড়িয়ে বলে, হে ইডিয়েট গার্ল, বাইরে বেরিয়ে আসো। মায়রা কেঁদে দিবে প্রায়, ভেতর সরে বলে, দোস্ত আমায় বাঁচা, এ পাগলটা আমায় মেরে ফেলবে। ইরফানকে আবারও পাগল বলায় রেগে টেবিলের উপর ধূপ করে একটা পাঞ্চ মারে। আশেপাশে মানুষ সার্কাস দেখছে বসে বসে। ইরফান রেগে বলে, বেরিয়ে এসো নয়তো। মায়রা মাথা উঁচু করে রেগে বলে, একদম এগোবেন না, আমার কিন্তু বেশি বয়সের একটা জামাই আছে, বয়স বেশি তাই বুদ্ধিও বেশি, আপনাকে একদম উড়িয়ে দিবে বলে দিলাম। মায়রার কথায় শুদ্ধ রিপন ভ্যাবাচেকা খেয়ে যায়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? মায়রা বিড়বিড় করে বলে, শালা ইংরেজ আবার ইংলিশ ঝাড়ছে, এই ব্রিটিশকে কেউ বাংলাদেশ থেকে বের করে দেয় না কেন? রাইসা মাইশা দুজনের মাথা ফাটাতে ইচ্ছা করছে। এ মায়রা আর শুধরালো না। বিয়ে হয়েছে তবুও এমনই থেকে গিয়েছে। এর বুড়ো জামাই একে সামলায় কিভাবে? রাইসা ইরফানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর হয়ে আমরা সরি, আসলে ও না বুঝে বলে ফেলেছে। মায়রা রাইসার কথায় রেগে বলল, আরে তোরা সরি বলছিস কেন? জানিস এই পাগল 2 দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর এ তো ইংরেজ, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে, আর তোরা স্যার বলছিস, মূর্খের দল। মায়রার কথা শুনে 2 বান্ধবী তার দিকে রেগে তাকালো। উফ, এই মেয়েটার মুখ বন্ধ হয় না কেন, বুঝে পায় না। মায়রার প্রতিটি কথা যেন ইরফানের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। শুদ্ধ ঢোক গিলে ইরফানকে জোর করে টেনে কয়েক পা পিছিয়ে নিয়ে আসে। মায়রা যখনই দেখলো ইরফান একটু পিছিয়েছে, অমনি বসা থেকে দাঁড়িয়ে কোণা থেকে বেরিয়ে আসে। এক দৌড়ে চলে যাবে, তার আগে ইরফান এগিয়ে এসে মায়রার হিজাব টেনে ধরে। মায়রার পা থেমে যায়। কি সুন্দর করে হিজাব বেঁধেছিল, সব পিন ছুটে গেল বোধহয়। মাথা থেকে হিজাব ছুটে গেলে তার শরীরের তো কিছুই থাকবে না। সে ভয়ে মায়রার পা থেমে যায়। শুদ্ধ পাশ থেকে ইরফানের শরীরে হাত বুলিয়ে বলছে, ছেড়ে দে রে, দেখ মানুষ তাকিয়ে আছে। ইরফান রেগে বলে, এই ইডিয়েট আমায় ভুলভাল পদবি দিয়েই যাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওর লাইফটা জাস্ট হেল করে দিব আমি, স্টুপিড গার্ল। মায়রা ইরফানের কথার মাঝে সুযোগ বুঝে একটু এগিয়ে এসে ইরফান যে হাতে তার হিজাব টেনে ধরেছে সেই হাতে তার 2 হাত দিয়ে গায়ে জোরে খামচি দিয়ে ধরে। ইরফান রাগান্বিত চোখে ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা ভেবেছিল এই কাজ করলে লোকটার হাত আলগা হবে, সেই সুযোগ বুঝে সে পালাবে, কিন্তু এই লোকটা তো নির্বিকার। মায়রার নিজের হাত ব্যথা হলো। এই লোকের কোনো ভাবান্তর নেই। মায়রা অবাক চোখে ইরফানের দিকে চেয়ে ইরফানের হাত থেকে হাত সরিয়ে নিল। আজ সে শেষ। ঢোক গিলল, মুখ ফুসকে বলে ফেলে, আপনার চামড়া বুঝি গন্ডারের? বলেই নিজের মুখ চেপে ধরল। তার বেফাস কথা শুধু মুখ ফুসকে বেরিয়ে যায়। জমের সামনে দাঁড়িয়েও কথার লাগাম টানতে পারে না। ইরফান মায়রার হিজাবের কোণা ছেড়ে মায়রার বাম হাত শক্ত করে ধরে। মায়রার মাথায় কিছুই আসছে না। ওদিকে মাইশা রাইসা নিজেরাও বুঝতে পারছে না কি করবে। এই মেয়েটার এসব বদ অভ্যাস আগে গ্রামে দেখাতো, তা না হয় মানা যায়, শহরে এসে অপরিচিত একজনের সাথে এমন করছে কেন? ভয়ডর কিছুই নেই নাকি? মায়রা ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, দেখুন আমায় ছাড়ুন বলছি, আমার বুড়ো জামাই আপনাকে ছাড়বে না বলে দিলাম। ইরফান মায়রাকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। এই ইডিয়েটকে আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে। মায়রা হঠাৎই মেঝেতে বসে পড়ে। ইরফান মায়রার হাত শক্ত করে ধরে রেগে তাকায়। শুদ্ধ আর রিপন হাঁ করে চেয়ে আছে মায়রার দিকে। এটা কি ভাই? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনাকে দেখেই বুঝেছি আপনি হাই লেভেলের ভালো, দয়া করে আমায় বাঁচান এই আপনার পাগল বন্ধুর হাত থেকে।